হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? ভালো তো? তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য মহুয়ার দেশ, কবি সমর সেনের লেখা। আজকে যে আলোচনাটা হবে সেটা পর্ব ১, কারণ এরপরে আরও অনেকটা কয়েকটা ভিডিও আমি দেব যেখানে এর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনায় আমরা যাব। প্রথমেই কবি সম্পর্কে ২-৪ কথা আমরা জেনে নিই। কবির জন্ম হয় ১৯১৬ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর, মৃত্যু ১৯৮৭ খ্রিস্টাব্দের ২৩শে অগস্ট। খেয়াল রাখতে হবে তিনি কিন্তু বাংলা সাহিত্যের প্রখ্যাত ইতিহাসকার দীনেশচন্দ্র সেনের পৌত্র। কবি সমর সেন তাঁর প্রথম জীবনে বাড়িতেই পড়াশোনা করেন। ১২ বছর বয়সে তিনি কাশিমবাজার পলিটেকনিক স্কুলে ক্লাস 7-এ ভর্তি হন। এবার দেখো ১৯৩২ সালে তিনি ম্যাট্রিক পাশ করে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। সেখানে বিএ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন, অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপর ১৯৩৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের রেকর্ড নম্বর পেয়ে আবারও খেয়াল করো প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করছেন। তাহলে গ্র্যাজুয়েশনও ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সও ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সেখানে তিনি ইংরেজি সাহিত্যের রেকর্ড নম্বর পেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন ১৯৩৮ সালে। তাহলে অসামান্য প্রতিভাবান এই যে কবি, তার অনেক কাব্যগ্রন্থ থাকবে, অনেক কবিতা থাকবে, সেটাই স্বাভাবিক। তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটির নাম কয়েকটি কবিতা, প্রকাশকাল ১৯৩৭ খ্রিস্টাব্দ। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে যেমন রয়েছে গ্রহণ, এই ধরনের। কবিতার বইয়ের মধ্যে রয়েছে ৩ পুরুষ, খোলা চিঠি, এইগুলো। এবারে খেয়াল রাখতে হবে যে ১৯৪৬ সালে তাঁর লেখা শেষ কবিতা জন্মদিনে, সেটার মধ্যে একটা অদ্ভুত নৈরাশ্যবোধ, একটা হতাশা আমরা লক্ষ্য করতে পারছি, যেটা তার আগে থেকেই তার কবিতাগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছিলাম। জন্মদিনেই তার লেখা শেষ কবিতা, সেটা দিয়ে তার কবি জীবনের উপসংহার, কারণ এরপরেই তিনি প্রবেশ করছেন সাংবাদিকতার জীবনে। ক্লিয়ার? তাহলে তার লেখা শেষ কবিতাটি হচ্ছে জন্মদিনে, যেটি ১৯৪৬ সালে তিনি লিখছেন, এবং তারপরে তিনি কবি জীবনে উপসংহার টেনে সাংবাদিকতার জীবনে প্রবেশ করছেন। এবারে তাহলে চলে এসো যে কবি সম্পর্কে এই প্রারম্ভিক কথাবার্তার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের যে পাঠ্য মহুয়ার দেশ, সেই মহুয়ার দেশ কবিতাটির আলোচনায়। মহুয়ার দেশ কবিতার মূল গ্রন্থের নাম হচ্ছে কয়েকটি কবিতা। এই যে দেখো প্রথম কাব্যগ্রন্থ পেয়েছিলাম কয়েকটি কবিতা, সেইটারই অন্যতম একটি কবিতা হচ্ছে মহুয়ার দেশ। মোটামুটি খুব সাধারণভাবে একদম প্রাথমিক ভিত্তিটুকু যদি বলতে হয় কবিতার, সেটা কি? নগর জীবনের ধূসর পটভূমিতে কবি সমর সেনের শান্তির নিভৃত আশ্রয়ের সন্ধান হয়ে উঠছে এই কবিতাটি। কেমন? তাহলে কবি তিনি নগর জীবনের মানুষ, সেই নাগরিক জীবন যাপন করতে করতে সেই জীবনের যে যন্ত্রণা, যে ক্লান্তি, যে গ্লানিময়তা তাকে গ্রাস করছে, এবং সেইখান থেকে মুক্তি পেতেই তিনি তার স্বপ্ন কল্পনার রাজ্য যে মহুয়ার দেশ, সেখানে যেতে চাইছেন। সেটা সম্পর্কে তার একটা ধারণা আছে যে জায়গাটা এই রকম, এত সুন্দর, আমরা সবটাই পাবো কবিতার মধ্যে। কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে
কবিতার শেষে গিয়ে আমাদের একটু বুঝে নিতে হবে যে কবি যেটা ঠিক কল্পনা করেছিলেন যে তার মহুয়ার দেশ এইরকম হবে, তার কল্পনাটা বাস্তবের সঙ্গে কতটা মিলল বা মিলল না। কেমন? তাহলে একটু কবিতাটা আরম্ভ করি। আমি যেটা আগেই বলেছি, কবিতার নাম মহুয়ার দেশ, লিখছেন কবি সমর সেন। আগে একটু পড়ে নেওয়া যাক। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এরপরই স্তবক চেঞ্জ হচ্ছে। কবি কি বলছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কবিতাটা একটু আমরা তাহলে ছোট ছোট করে দেখি, তারপর পাশে যে লেখাগুলো আছে সেগুলোকেও আমরা দেখতে দেখতে যাব। কবি কি বলছেন? প্রথম স্তবকটা খেয়াল করো, যেটা এক বলে এখানে দেওয়া রয়েছে, সেই প্রথম স্তবকটা একটু খেয়াল করো। সেখানে কবি কি বলছেন? সেখানে কবি বলছেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। ধরে নাও তুমি কোনো একটা নদীর ধারে দাঁড়িয়ে আছো, সন্ধে নামছে। সন্ধ্যের অন্ধকার যত নামছে নদীর জল ততই কালো হচ্ছে। এবার নদীর পাড়ে সূর্য অস্ত যাচ্ছে। সেই অস্তগামী সূর্যের শেষ সোনালি কিরণ যখন নদীর কালো জলের ওপর পড়ছে, তখন ঠিক মনে হচ্ছে যেন গলানো সোনার মতো একটা উজ্জ্বল আলোর স্তম্ভ কেউ এঁকে দিচ্ছে। একটা গলানো সোনার মতো আলোর কলম বা স্তম্ভ রচিত হচ্ছে সেই নদীর কালো জলের ওপর। এবার সত্যি সত্যি কি কবি নদীর ধারে দাঁড়িয়ে আছেন? একেবারেই নয়। কবি রয়েছেন শহরে, কারণ তিনি আজীবন নগর জীবনের বাসিন্দা। তাহলে সেই শহরের আকাশেও মাঝে মাঝে হঠাৎ ক্ষণিকের জন্য এই রকম অদ্ভুত সৌন্দর্যের কিছু মুহূর্ত তৈরি হয়, যেটা এই ধরনের কবি সাহিত্যিকের চোখ এড়ায় না। কবিও কি দেখছেন? কবিও দেখছেন সেই শহরের আকাশে সন্ধে নামছে। সন্ধ্যের অন্ধকার যখন নামছে, তখন সেই সন্ধ্যারূপী অন্ধকার জলস্রোতে অস্তগামী সূর্যের সোনালি কিরণ এসে পড়ছে, যেন একটা গলানো সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আঁকা হয়ে গেল। এখানে দেখো আমি যেটা করে দিয়েছি, সন্ধ্যার জলস্রোত অর্থাৎ সন্ধ্যার অন্ধকারকেই কবি এখানে জলস্রোত হিসেবে কল্পনা করছেন। তাহলে কবি কি বলছেন?
কবি শহুরে একজন মানুষ। হঠাৎই সেই শহরের এক সন্ধ্যায় তার কি চোখে পড়ল, যে সন্ধ্যের অন্ধকার যখন নামছে তখন সেই সন্ধ্যার অন্ধকার রূপী যে জলস্রোত তার ওপর এসে পড়ছে অস্তগামী সূর্যের সোনালি কিরণ, এবং সেটাই যেন গলানো সোনার মতো একটা উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিচ্ছে। এবারে একটু খেয়াল করতে বলবো অলস কথাটা। অলস সূর্য দেয় এঁকে। সূর্যকে অলস কেন বলা হচ্ছে? অনেকেই তাদের স্বাভাবিক বুদ্ধি অনুযায়ী বলবে যে সূর্য যেহেতু অস্ত যাচ্ছে তাই তাকে বলা হচ্ছে অলস। এটা কিন্তু কারণ হলো না, এটা তুমি সময়টাকে ধরছো, যে অস্তগামী সূর্যটাকে বলা হচ্ছে অলস। কেন অলস? অলস আমরা তাকেই বলি যে কাজকর্ম না করে বসে থাকে সারাদিন, তাকে আমরা বলি অলস। তাহলে এখানে কি হয়েছে, সূর্য সারা দিন ধরে জগৎবাসীকে আলো আর উত্তাপ দানের কাজ করেছে। এখন সন্ধ্যায় সেই কাজ সেরে সে অস্ত যেতে বসেছে, তাই তার হাতে এখন কাজ নেই, তাই সে অলস। কেমন ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি আরো একবার বলছি, অলস সূর্য কেন না, সূর্য সারা দিন ধরে এই জগৎকে, জগৎবাসীকে আলো আর উত্তাপ দানের কাজ সেরে এখন সন্ধ্যাবেলায় সে অস্ত যেতে বসেছে, তাই এখন সন্ধ্যাবেলায় তার হাতে কোনো কাজ নেই, আর সেই জন্যেই তাকে বলা হচ্ছে অলস সূর্য। তাহলে এই যে অলস সূর্য, যে সূর্য এখন পাটে বসতে চলেছে, সেই সূর্যের শেষ সোনালি কিরণ এসে পড়েছে সন্ধ্যার অন্ধকার রূপী জলস্রোতে, আর তাতেই সেই সন্ধ্যার অন্ধকার রূপী জলস্রোতে একটা গলানো সোনার মতো উজ্জ্বল ঝকঝকে আলোর স্তম্ভ আঁকা হয়ে গেছে। চারদিকের আকাশটা অন্ধকার, ঠিক মাঝ বরাবর একটা উজ্জ্বল সোনালি স্তম্ভ। কেমন? এবার এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কবির চোখ চাইছে, কবির মন চাইছে যে সেই দৃশ্যটাকে অনেকক্ষণ ধরে উপভোগ করি, কিন্তু আফসোস এটাই যে শহরের বুকে এই সৌন্দর্যের স্থায়িত্ব কিন্তু খুব বেশিক্ষণের নয়। সেই সৌন্দর্য ক্ষণিকের জন্যই স্থায়ী হয়, আর তারপরেই সেই সৌন্দর্য হারিয়ে যায়, আর তার জায়গায় কি আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এইটা কি? তাহলে এই যে শহরের আকাশে যে অপূর্ব মোহময় একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হলো, সেই সৌন্দর্য কিন্তু ক্ষণিকের জন্যই, মাত্র অল্পকালের জন্যই তার স্থায়িত্ব। তারপরেই সেই সৌন্দর্য হারিয়ে গেল এবং তার জায়গায় ফিরে এলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ নাগরিক শিল্প সভ্যতার দূষণের কারণে তৈরি হওয়া যে ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ, সেইটা আবার ফিরে এলো। অর্থাৎ যার মধ্যে আমি দিন রাত আছি, এই যে শহুরে জীবনে এত যে কলকারখানা, এত যে যানবাহন, সেই সমস্ত কিছু ধোঁয়া, সেই সমস্ত কিছু বিষাক্ত নিঃশ্বাস আমাদের জীবনটাকে যেভাবে পাকে পাকে জড়িয়ে ধরেছে, যার মধ্যে আমরা অষ্টপ্রহর রয়েছি, সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আবার ঘুরে ফিরে চলে এলো। খেয়াল করো, আমি এখানে দিয়ে দিয়েছি যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বলা হয়েছে? নাগরিক শিল্প সভ্যতার দূষণের কারণে তৈরি হওয়া ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। এবার এইটা কবির পক্ষে কাম্য নয়। এই যে শিল্প সভ্যতার দূষণের কারণে তৈরি হওয়া ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ বারবার যে ফিরে আসছে,
এটা কবির কাম্য নয়। সেই জন্য কবির কাছে এটা শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন কেন? কারণ তার মধ্যে কোনো উষ্ণতার আবেগ নেই, খালি ভয়ানক শৈত্য রয়েছে। শীতটা কখন দুঃস্বপ্ন হতে পারে? যখন একজন মানুষের কাছে উপযুক্ত শীত পোশাক নেই, বা তার ঘরটা এতটাই কনকনে ঠান্ডা হয়ে আছে যেটাকে গরম করবার মতো উপযুক্ত উপকরণ তার কাছে নেই, তখনই কিন্তু শীতটা তার কাছে আর কোনো কল্পনা বা বিলাসিতা নয়, বরং দুঃস্বপ্ন হয়ে উঠবে। ঠিক সেই রকমভাবেই এই যে ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ কবির জীবনে বারবার ফিরে আসছে, সেটার মধ্যে কোনো উষ্ণতার আরাম নেই, সেটা ভয়ানক শৈত্যে আবৃত। সেই জন্যেই কবির কাছে এই পরিবেশটা হচ্ছে শীতের দুঃস্বপ্ন। কোন পরিবেশটা? আমি আবারও বলছি, নাগরিক শিল্প সভ্যতার দূষণের কারণে তৈরি হওয়া যে ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ, সেটাই যে ফিরে আসছে কবির কাছে যেন শীতের দুঃস্বপ্নের মতো। কারণ ভয়ানক শৈত্যে সেটা আবৃত, উষ্ণতার আবেগ, উষ্ণতার আরাম তাতে নেই। এবার দিনের পর দিন এই নাগরিক জীবন যাপন করতে করতে এই জীবনের যে কুশ্রিতা আর গ্লানিময়তার হাত থেকে মুক্তি পেতে কবির রোমান্টিক মন ছুটি পেতে চাইছে মেঘ-মদির মহুয়ার দেশে। কবি কি বলছেন দেখো, অনেক অনেক দূরে আছে, কি আছে? মেঘ-মদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। তাহলে কবি কি চাইছেন? কবি চাইছেন যে তিনি এই নাগরিক জীবনের যান্ত্রিকতা, এখানকার যে একঘেয়েমি, গ্লানিময়তা এবং কুশ্রিতার হাত এড়িয়ে বীরভূম বাঁকুড়ার কোনো মেঘ-মদির মহুয়ার দেশে চলে যাবেন। মেঘ-মদির অর্থাৎ মেঘাচ্ছন্ন, মেঘের ছায়ার রোমান্টিক মাদকতায় পূর্ণ যে দেশ, যেখানে বেশ মেঘলা মেঘলা একটা আবহাওয়া হয়ে থাকে, যেখানে বিস্তীর্ণ দুপারে দেবদারু গাছ, সেই বিরাট বিরাট দেবদারু গাছের ছায়া একটা রহস্যময়তার বাতাবরণ তৈরি করে, এবং যেখানে রাত্রি হলেই রাত্রিবেলার সেই নির্জনতাটাকে, সেই নিঃসঙ্গতাটাকে আলোড়িত করে দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন, যেন দীর্ঘ নিঃশ্বাসের মতো। সেই যে কবির কল্পনার মেঘ-মদির মহুয়ার দেশ, সেখানে তিনি যেতে চান। খেয়াল করো কবি কি বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ। তাহলে এই মেঘ-মদির যে মহুয়ার দেশ, সেটা কিন্তু এখানে নেই, সেটা অনেক দূরে আছে। মেঘ-মদির কেন? আমি এইমাত্র বললাম, সেটা মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘেদের ছায়ার রোমান্টিক মাদকতায় পূর্ণ সেই জায়গাটা এতটাই সুন্দর। সেখানে যে বিস্তীর্ণ পথ, সেই পথের দুধারে তুমি দেখতে পাবে দীর্ঘ দীর্ঘ দেবদারু গাছ, এবং সেই দীর্ঘ দীর্ঘ দেবদারু গাছেদের যে ঘন ছায়া যেন একটা রহস্যময়তার বাতাবরণ তৈরি করে দিচ্ছে। আর রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করছে কোনটা? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দূর সমুদ্র থেকে ভেসে আসা যে গর্জন, সেটাই যেন দীর্ঘ নিঃশ্বাসের মতো রাত্রিবেলার যে
নির্জনতা, যে নিঃসঙ্গতা, সেটাকে ভেঙে খান খান করে দিচ্ছে, আলোড়িত করছে। তাহলে এই রকম জায়গাটাই কবির সেই স্বপ্ন কল্পনার রাজ্য, যেখানে কবি যেতে চান। এখানটা একটু খেয়াল করো, মহুয়ার দেশ বলতে আমরা কি বুঝি তাহলে? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার লাল মাটির দেশ। এবার সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি মহুয়া গাছ, মহুয়া ফুলের সমারোহ, এবং সেই মহুয়া ফুলের বীজ থেকেই তৈরি হয় যে মাদক, সেই মাদক নেশা ধরায়। সেখানকার যে মানুষগুলো, সেই মানুষগুলো তারা আজীবন প্রকৃতির কোলেই লালিত পালিত হয়েছে। তারা তথাকথিত অসভ্য জাতি। কবিও তাদের মধ্যেই থাকতে চান, এবং তিনি চান যে তার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ এই যে তিনি শরীরে মনে ক্লান্ত, সেই ক্লান্তির ওপরে যেন মহুয়া ফুল ঝরে পড়ে। মহুয়ার নেশায় আচ্ছন্ন হয়ে তিনি যেন চারপাশের সমস্ত হিংসা, বিদ্বেষ, গ্লানিময়তাকে ভুলে যেতে পারেন। তাহলে এইটা কবির স্বপ্ন। আমাদের সবারই যেরকম একটা না একটা ছোট বড় যাই বলো স্বপ্ন থাকে, যে হ্যাঁ এখান থেকে আমি অমুক জায়গায় চলে যাব, সেখানে গিয়ে আমি থাকবো, সেখানে কেউ আমাকে হয়তো বিরক্ত করতে পারবে না, সেখানে আর কোনো কিছুই আমাকে পীড়িত করতে পারবে না। তো কবিরও সেই রকম নাগরিক জীবনের যন্ত্রণা, সেখানকার গ্লানিময়তা, সেখানকার কুশ্রিতা আর পীড়িত করতে পারবে না, এমন একটা জায়গায় গেলে, যে জায়গাটা হচ্ছে মহুয়ার দেশ, কবির স্বপ্ন কল্পনার রাজ্য। কিরকম কল্পনা? আমরা এইমাত্র আলোচনা করলাম যে সেখানে সে জায়গাটা মেঘমদির, মেঘেদের রোমান্টিক মাদকতায় পূর্ণ জায়গাটা। সেখানে পথের দুধারে বিরাট বিরাট দেবদারু গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া একটা রহস্যময়তার বাতাবরণ তৈরি করে। সেখানে রাতের নির্জন নিঃসঙ্গতাকে ভেঙে খান খান করে দেয় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। কবি চান যে তার ক্লান্তির উপরে মহুয়া ফুল ঝরে পড়ুক, মহুয়ার নেশায় আচ্ছন্ন হয়ে তিনি সমস্ত ক্লান্তি, সমস্ত গ্লানিময়তাকে যেন ভুলে যেতে পারেন। কেমন? ক্লিয়ার সবার কাছে এ পর্যন্ত? এই অবধি হয়ে গেল আমাদের। এবারে আমরা যাচ্ছি সেকেন্ড স্ট্যান্জায়। সেখানে কবি কি বলছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। মাঝে মাঝে কি শুনি? মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে, এখানে বলতে খেয়াল করো, এখন কিন্তু কবি আর শহরে নেই, তিনি কিন্তু মহুয়ার দেশে চলে এসেছেন। এবারে সেই মহুয়ার দেশ, সেখানে কিরকম দেখছেন তিনি? সেই মহুয়ার দেশ প্রকৃতির অমলিন সৌন্দর্যে পূর্ণ, তথাকথিত অসভ্য মানুষের বাস, যারা আদিবাসী গোষ্ঠীর মানুষ, তারা সেখানে বসবাস করে। শান্ত স্নিগ্ধ সবুজ সকালে ঘাসের ডগায় টলমল শিশির বিন্দু সেই প্রাকৃতিক সৌন্দর্যকে যেন পূর্ণতা দান করে। তাহলে কবি এখানে চলে এসেছেন, অর্থাৎ তার সেই স্বপ্নের রাজ্য মহুয়ার দেশে তিনি চলে এসেছেন। সেখানে প্রকৃতি তার সৌন্দর্য
অকপটভাবে নিঃসংকোচে মেলে ধরেছে। সেখানে সারা রাত শিশির পড়েছে এবং সেই শিশিরে স্নাত যে সবুজ ঘাস, যেন সকালটাই মনে হচ্ছে একটা অদ্ভুত শান্ত মনোরম স্নিগ্ধ সবুজ সকাল। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। সেই কিন্তুতে যেটা হচ্ছে, সেখানে কবি কি দেখছেন? সেখানে কবি যেটা দেখছেন সেটা হলো, দেখো বলছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে। তাহলে এই যে মহুয়ার বন, সেই মহুয়ার বন এত গভীর বন, নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা। অর্থাৎ কবি শহুরে মানুষ, সেই শহুরের জীবনে কিন্তু আমরা পুরোপুরি অন্ধকারটা পাই না। আমরা পুরোপুরি অন্ধকারটা সেখানে পাই না, সেখানে কিছু না কিছু আলো সবসময়ই থাকে। কিন্তু এই যে তিনি গ্রাম বাংলায় এসেছেন, এই যে তিনি মহুয়ার দেশে এসেছেন, সেখানকার মহুয়া বনের যে অন্ধকারটা, সেটা নিবিড় অন্ধকার। নাগরিক কবির কাছে সেই নিবিড় অন্ধকারটাই হয়ে উঠছে অসহ্য অন্ধকার। এবং সেখানে তিনি কি শুনতে পাচ্ছেন? সেখানে মাঝে মাঝে তিনি শুনতে পাচ্ছেন মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। তাহলে এইখানেই সেই ট্র্যাজেডিটা রয়েছে। কবি যে জায়গাটাকে ভেবেছিলেন যে তার স্বপ্ন কল্পনার রাজ্য, যেখানে শুধুই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে তিনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন, তার সেই ধারণাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবার। কারণ নাগরিক পুঁজিবাদী সভ্যতা এই মহুয়ার দেশেও তার থাবা বিস্তার করেছে। সেখানে মহুয়ার বনে যে কয়লা খনি, তার সন্ধান পেয়েছে এরা, এবং মাটির তলাকার সেই সঞ্চিত ধন তোলবার জন্য তারা উন্মত্ত হয়ে উঠেছে। ডিনামাইটের বিস্ফোরণ ঘটছে। সেই ডিনামাইটের বিস্ফোরণে প্রকৃতির সৌন্দর্য যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি মুহুর্মুহু কয়লা উত্তোলনে প্রকৃতির ভারসাম্যও নষ্ট হচ্ছে। এইটাই সেই বাস্তবতা, সেই সত্যতা। কবিতাই বলছেন যে এখানে, এখানে মানে আমি এখানে স্পষ্ট করেই অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে মানে কিন্তু মহুয়ার দেশে। কেমন? এই মহুয়ার দেশে, মহুয়ার বনের যে নিবিড় অন্ধকার, যেটা কবির মতো নাগরিক মানুষের কাছে অসহ্য, সেই নিবিড় অন্ধকারে তিনি মাঝে মাঝে কি শুনতে পাচ্ছেন? যে মহুয়া বনের ধারে কয়লার খনি থেকে কয়লা তোলবার শব্দ। এবার খেয়াল করো সেই শব্দটাকে গভীর বিশাল শব্দ বলা হচ্ছে কেন? ধরো তুমি বরাবর শহরেই আছো, শহরের যানবাহনের শব্দে তুমি অভ্যস্ত, শহরের কলকারখানার ঘর ঘর শব্দে তুমি পরিচিত। কিন্তু তুমি এমন একটা জায়গায় গেছো যে জায়গাটায় চারদিকে বন জঙ্গলে ঘেরা, যে জায়গাটার যে বন সেটা নিবিড় অন্ধকারে ঢাকা, নির্জন নিস্তব্ধ সেই জায়গাটা। এবার সেইখানে যখন কয়লা খনি থেকে কয়লা তোলা হচ্ছে, তার আওয়াজটা একটা বিশালতা তৈরি করবে, একটা গভীরতা, একটা ব্যাপকতা তৈরি করবে। সেই জন্যেই কবি বলছেন মহুয়া বনের ধারে কয়লা খনি থেকে কয়লা তোলবার গভীর এবং বিশাল শব্দ তিনি শুনতে পাচ্ছেন। আর কি দেখছেন? এই যে শান্ত মনোরম স্নিগ্ধ সবুজ সকাল, সেই শান্ত মনোরম স্নিগ্ধ সবুজ সকালে তিনি দেখছেন অবসন্ন কিছু মানুষ, যাদের শরীরে ধুলোর কলঙ্ক,
তাদের চোখ ঘুমহীন এবং সেই চোখে ধরা দিচ্ছে ক্লান্ত দুঃস্বপ্ন। তাহলে এই অবসন্ন মানুষগুলো কারা? আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি অবসন্ন মানুষগুলো হচ্ছে কয়লা খনির মজুর। এরা কিন্তু আদতে মহুয়ার দেশের সেই আদিবাসী গোষ্ঠীর মানুষ, যারা সহজ সরল, যারা প্রকৃতির কোলে বরাবরই লালিত পালিত হয়েছে, তারাই আজকে নাগরিক সভ্যতার অভিশাপে পরিণত হয়েছে কয়লা খনির মজুরে। সারা রাত ধরে কাজ করবার পর ক্লান্ত, অবসন্ন, ধুলো মাটি মাখা শরীর নিয়ে তারা বাড়িতে ফিরছে। তাদের চোখ ঘুমহীন, কারণ সারা রাত জেগে তাদের কাজ করতে হয়েছে। এবার সেই চোখে হানা দিচ্ছে ক্লান্ত দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নটা কিসের? এরা তো সারা জীবন কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, দিন থেকে রাত, রাত থেকে দিন, কিন্তু তারা যা পরিশ্রম করছে তার ন্যায্য পাওনাটুকু কি তারা পাচ্ছে? মালিক পক্ষ সবসময়ই চায় যে শ্রমিকদের দিয়ে যতটা বেশি হোক খাটিয়ে নেওয়া এবং তার বিনিময়ে যতটা কম হোক পারিশ্রমিক দেওয়া। কাজেই কয়লা খনির মজুরে যারা পরিণত হয়েছে আজকে, সেই মহুয়ার দেশের আদিবাসী গোষ্ঠীর মানুষগুলো আজকে যখন ক্লান্ত অবসন্ন শরীরে ফিরছে, তখন তাদের চোখে একটা দুঃস্বপ্ন হানা দিচ্ছে। কিসের দুঃস্বপ্ন? যে এত হাড় ভাঙা পরিশ্রমের পরেও যে সামান্য পারিশ্রমিকটুকু তারা পায়, তা দিয়ে তাদের জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদাটুকুও তারা পূরণ করতে পারে না। জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই জীবন ধারণের যে বেসিক নিডস, ন্যূনতম মৌলিক চাহিদা, সেটা পূরণ করতে না পারার ব্যর্থতাই তাদের চোখে দুঃস্বপ্ন হিসেবে হানা দেয়। কেমন? দেখো, এখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক করে দিয়েছি। কয়লার খনির গভীর বিশাল শব্দ, এটা একটা লাইন। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এটা একটা লাইন। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই সবকটা লাইন মিলেমিশে যে কনক্লুশনে, যে উপসংহারে আমরা পৌঁছচ্ছি, সেটা আর কিছুই নয়, নাগরিক পুঁজিবাদী ধনতান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যকেও। ফলে কবির কল্পনার, কবির স্বপ্নের সেই মহুয়ার দেশ আর নেই। সেখানেও কিন্তু এই নাগরিক পুঁজিবাদী সভ্যতা তার থাবা বিস্তার করেছে। কেমন? ক্লিয়ার সবার কাছে? একবার দেখে নাও পুরোটা। ক্লিয়ার? এই অবধি তাহলে আজকের ক্লাস থাকবে। এর পরবর্তী পর্বে, আজকে তো আমি একদম লাইন ধরে ধরে বুঝিয়ে দিলাম, এর পরবর্তী পর্বে একটা ওভারঅল ডিসকাশনে আমি যাব, পুরো কবিতাটা ধরে একটা ওভারঅল ডিসকাশন, এবং সেই সঙ্গেই এই আন্ডারলাইন করা পিডিএফটাও তোমাদের কাছে দেওয়া থাকবে, যাতে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখনই এখানে আমি ভিডিওগুলো পোস্ট করব তোমাদের কাছে সেগুলো চলে আসে। বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমাদের পড়াটার মধ্যে একটা কন্টিনিউটি কিন্তু বজায় থাকবে। ঠিক আছে সবাই? থ্যাংক ইউ এভরিবডি।